ডাক্তার সাখাওয়াত হোসেন শায়ন, তো যেমনটি আসলে আমরা গণঅভ্যুত্থানের পরপরই শুনে এসেছি যে নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, কিন্তু বাস্তবতা আসলে আমাদের কোথায় দাঁড় করাচ্ছে? আগে আমরা শুনেছি রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয়ে চাঁদাবাজি হতো, এখন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে। পরিবর্তনটা আসলে কোন দিক দিয়ে হচ্ছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে প্রিয় তুষার ভাই আছেন, তাকে এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। আসলে এটা একটা ছোট ইস্যুকে অনেক বড় প্রত্যাশার জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। বাংলাদেশ এমন কোনো দেশ কখনোই ছিল না যেখানে চাঁদাবাজি হয়নি। বাংলাদেশ এখনও চাঁদাবাজি হচ্ছে, ভবিষ্যতেও হবে, এটা আপনি বন্ধ করতে পারবেন না। এখন এটা কতটা লাগাম টানা যাবে সেটা একটা বিষয়। এবং এনসিপি নিয়ে এত কথা কেন হচ্ছে? কারণ তারা বেশি প্রত্যাশা জাগিয়ে ফেলেছিল আমাদের মনে এবং অন্যদের ব্যাপারে আঙ্গুলটা একটু বেশি তুলেছে। সে কারণে তাদের ব্যাপারেও আঙ্গুল তোলা হচ্ছে যে এই তোরাও তো চাঁদাবাজ। এবং যেটা তুষার ভাই বলছিলেন যে এক ছোট ভাইকে পাঠানো হয়েছে চাঁদা আনতে, সেটাকে নেওয়ার পরে ধরা পড়ার পরে বলছে ডোনেশন, পরে ট্রোল করা শুরু করলো যে বিএনপির বিরুদ্ধে করলে সেটাকে বলা হয় চাঁদাবাজি, এনসিপি করলে সেটাকে বলা হয় ডোনেশন, আর জামায়াত করলে সেটাকে বলা হয় হাদিয়া। এখন এই যে নামেই ডাকেন, ঘটনা তো একই, হারাম তো হারামই। আপনি এটা খারাপ হারাম, এটা ভালো হারাম, এটা তো আর হারামের বেলায় হয় না। সেটা এই হারামি কারবারটা এরা কম বেশি অনেকেই করছে, বিভিন্ন দলেই করছে। এবং আপনি বলছিলেন চাঁদাবাজি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ, বলছি আমি সেটা। এটা চাঁদাবাজিটা এই দেশ থেকে উঠে নাই। বাংলাদেশ হচ্ছে জাতিগতভাবে দুর্নীতিপ্রবণ একটা জাতি, জাতিগতভাবে বিভাজন প্রিয় জাতি। মহান মুক্তিযুদ্ধের পরে 1971 সনে এত রক্ত দেওয়ার পরে 72-73-এ এসে যে দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যেতে পারে এবং শেখ মুজিব সরকারের সময় শেখ মুজিবুর রহমানকে নিজের দলের এমপিদেরকে দল থেকে বহিষ্কার করতে হয়েছে 100-র উপরে, এটা আলতাফ পারভেজের ইতিহাসের পুনর্পাঠ বইতে আছে। সুতরাং সেই জাতিই তো আমরা। যেখানে বলছিলেন আমি চোরের খনি পেয়েছি, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। সেই চোরের খনির নাতিপুতিরা 16 বছর খেয়েছে। এখন আপনি কি করে আশা করেন যে একটা গণ অভ্যুত্থান হয়েছে বলে তারপরে দেশের মানুষ সব ফেরেস্তা হয়ে গেছে? বরং এনসিপির মধ্যে আরও বিভিন্ন গোষ্ঠী থেকে এসে মিশেছে। এরা তো নতুন রাজনৈতিক দল, এদের মধ্যে বিএনপি থেকে, ছাত্র দল থেকে কিছু গেছে, শিবির থেকে কিছু গেছে, বামপন্থী থেকে কিছু আসছে, নির্দলীয় কিছু আসছে, ধান্দাবাজ চান্দাবাজ সবই এর মধ্যে আছে। তাদেরকে যদি তাদের কাজে সততা থাকে তাহলে এই সব ছোটোখাটো বিচ্যুতি এটা সংশোধন করা সহজ। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে তাদের কেন্দ্রীয় নেতাদের নামে অভিযোগ আছে, তারা বহু টাকা ব্যয় করে ইফতার পার্টি করে। তাদের নেতার খুব বেশি গলাবাজি করা নেতা শত গাড়ি নিয়ে বহর নিয়ে তিনি এলাকায় যান দেখাতে। তাদের নেতা ওই যেটা বলছিলাম যে ছোট ভাইকে পাঠায় চাঁদা আনতে, 10 লাখের জায়গায় 7 লাখ দেওয়াতে বলে বড় ভাই বলছিল 10 লাখের কথা। এখন এই বড় ভাইটাকে সে কথাও তাদের একটা স্ক্রিনশটে কথোপকথন ওই নারীর সঙ্গে যে কনভারসেশন সেটা উঠে আসছে, কিন্তু সেই বড় ভাইকে নিয়ে আমরা কোনো কথা বলতে শুনি না। ওই দলকে তাকে তদন্তের আওতায় আনার জন্য বা তার পদকে স্থগিত করবার কোনো উদ্যোগ আমরা পাইনি। ওই বড় ভাইকে যদি মানে ছোট ভাইদের মধ্যে বড় ভাই, এনসিপির সবই তো আসলে তরুণদের দল, সেই ছোট ভাইদের মধ্যে বড় ভাই যে যারা এই চাঁদাবাজিতে পাঠায় তার ব্যাপারে যদি একটা অ্যাকশন নেওয়া হতো তাইলে আজকে হয়তো এই ছাত্র সংগঠনটিকে তাদের সারা দেশের সব শাখাগুলো স্থগিত করতে হতো না কার্যক্রম। এবং এই স্থগিত করেও বিশেষ লাভ হবে তা না, যেটা তুষার ভাই বলছিলেন যে চাঁদাবাজি করে ধরা খেলো কেন্দ্রীয় কমিটির নেতা আর বন্ধ করে ওই যে সারা দেশের। তো সারা দেশের সব কমিটিতে নিশ্চয়ই এরকম করেনি, আর তারা বলছে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই চাঁদাবাজি, এই অনিয়ম, এই দুর্নীতি। তাহলে এই মাত্র কয়েকদিনের মধ্যে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে তরুণরা চাঁদাবাজিতে খারাপ কাজে, তাদের দিয়ে আপনি নতুন করে আর কি প্রত্যাশা জাগাতে পারবেন? ইলেকশন নিয়ে নানান রকমের বক্তব্য তারা দিচ্ছে। তাদের কেন্দ্রীয় নেতারা, এই দলটির মূল দল যেটা এনসিপি, কেন্দ্রীয় নেতারা মানে অন্য নেতাদের দলের নেতাদের নিয়ে স্রেফ বেয়াদবি করছে, যেই বেয়াদবি এদেরকে একদম মাটিতে মিশিয়ে দিচ্ছে যে এইসব তাদের দিয়ে আমরা আশা করি না। এখন সামগ্রিকভাবে যেটা
প্রত্যাশাটা অনেক বেশি আমরা জাগিয়ে ফেলেছিলাম, সেটা অন্যায় ছিল। আসলেই গণ অভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং ওই ফ্যাসিবাদী কায়দার কেন্দ্রে ছিল মানুষের ভোটের অধিকারটা। যদি 2014 সালে ভোটটা মানুষ দিতে পারতো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না হতো, তাহলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসে? এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, কোনো সরকার কোনো দলই দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেনি। কারণ ক্ষমতায় এসেরা লুটপাট করে, ক্ষমতার দম্ভ দেখায়, অন্যর সঙ্গে মিসবিহেভ করে এবং রাষ্ট্রযন্ত্রটাকে টোটালি নিজের সম্পদ মনে করে। তার জবাবটা মানুষ ভোটের মাধ্যমে দিয়ে দেয়, সে কারণে তারা দ্বিতীয়বার আসতে পারে না। তাহলে আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হত্যা না করতো, 14 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে না, তাহলে তো এই ফ্যাসিবাদই হয় না বাংলাদেশে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়েছে তো 14 পর থেকে। সুতরাং আপনি শুধু ভোটের অধিকারটা মানুষের হাতে ফিরিয়ে দেন এবং মোটা দাগে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এগুলোকে আপনি কিছু সংস্কারের আওতায় আনেন, নিয়মের মধ্যে আনেন, এবং এটা এনশিওর করেন যে অপরাধ করলে অপরাধীর বিচার হবে। এটা এনশিওর করেন যে দেশে আইনের শাসনটুকু ন্যূনতম প্রতিষ্ঠিত হবে। এবং সেটা যদি প্রতিষ্ঠা না করে, সেটা যদি না মানে, তাহলে মানুষ যেন স্থানীয় সরকার নির্বাচন থেকে জাতীয় নির্বাচনে ভোটের রায়ের মাধ্যমে জবাবটা দিয়ে দিতে পারে। এবং এই আওয়ামী লীগের মতো মহাশক্তিধর একটা গোষ্ঠী, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে যারা আসবে তারাও যদি নিজেদের সংশোধন না করে, তাহলে সেই পরিণতি আরও খারাপভাবে হতে পারে। ফলে অটোমেটিক্যালি আমাদের অনেক কারেকশন হয়ে আসবে। আমাদের অর্জন একেবারে হয়নি তা না। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সব দল মেনে নিয়েছে, এবং সেটা বাতিল করতে হলে গণভোটের মাধ্যমে করতে হবে, সেটা বিএনপি এই প্রস্তাব দিয়েছে। সুতরাং অর্জন অলরেডি অনেক হয়ে গেছে। এখন খুচরা জিনিস নিয়ে নানান রকমের দাবি করে নির্বাচন পেছানোর প্রক্রিয়া, এবং তার মধ্যে যত সময় যাচ্ছে ভেবেছে যে অন্যান্য দল বিতর্কিত হবে, তাদের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে এবং এরা সংগঠিত হবে, সেই চিন্তা করে নির্বাচন পেছাতে গিয়েছিল না। এখন নিজেরাই পড়েছে সেই নিজেদের পাতা ফাঁদে। তাদের নামে দুর্নীতির অভিযোগ আসছে, দখলদারির অভিযোগ আসছে, তাদের সারা দেশে ছাত্র সংগঠনের কার্যক্রম স্থগিত করতে হচ্ছে, তাদের নামে বাংলা মোটরে বিশাল এক আলিশান অফিস কী করে ব্যবহার করছে, তার অর্থ কোত্থেকে আসছে সেই অভিযোগ আসছে। একজন ক্ষুদ্র উদ্যোক্তা নারীর 40 লাখ টাকা দিয়েছে সেই অভিযোগ আসছে, এবং পতিত এক স্বৈরাচারের একজন সংরক্ষিত নারী আসনের এমপি, তার জামাই ওই বাসায় আছে, তাকে গিয়ে চাপ দিয়ে চাঁদা দাবির অভিযোগ আসছে এবং সেটা ধরা পড়েছে। এবং এখানে দেখেন মামলা, এই ফ্যাসিবাদের পতনের পরে কারো কাছে গিয়ে বলেছে তুমি এত টাকা দিবা, না হলে মামলায় নাম দেওয়া হবে। কারো কাছে বলেছে তোমার নাম মামলায় আছে, এত টাকা দিবা, তাহলে বাদ দিয়ে দিব। কখনো মামলায় নাম না দেওয়ার জন্য টাকা, কখনো দিয়ে সেটা বাদ দেওয়ার জন্য টাকা। এই যে চাঁদাবাজি, এই অভিযোগ বিভিন্ন দলের বিরুদ্ধে আছে। সবচেয়ে বড় দল বিএনপির বিরুদ্ধে আছে, জামায়াত ইসলামের বিরুদ্ধে আছে, এনসিপির বিরুদ্ধে আছে। সুতরাং কেউই এই অভিযোগের বাইরে না। এখন সবাইকে মিলে এইসব ছোটোখাটো অভিযোগকে মুখ্য না করে একটি নির্বাচনের দিকে যদি যাওয়া যায়, এবং একটি জনপ্রতিনিধিরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, এবং আজকে যেরকম এই 4 জন চাঁদাবাজকে ধরার পরে আদালতে নেয়ার পরে এই চাঁদাবাজ বলে ঘৃণার যে বাণী তাদের দিকে গেছে, এবং তারা লজ্জায় মুখ লুকাতে চেয়েছে, এবং কার পেছনে জানেন? পুলিশের পিঠে গিয়ে মুখ লুকাতে চেয়েছে তারা, যাতে ছবিতে না আসে। ছবি তো ইতিমধ্যে সব সংবাদ মাধ্যমে চলে আসে।